পুরো পৃথিবীতে যতগুলো না মানুষ বসবাস করে তার থেকে বেশি প্রাণ আমাদের এই এক মুঠো মাটির মধ্যে বিদ্যমান থাকে। মাটি এমন একটা পদার্থ যা আপাতত দৃষ্টিতে আমাদের কাছে ময়লা হিসেবে বিবেচিত হইলেও এই মাটির কারণে বিলিয়ন বিলিয়ন প্রাণের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে। আমরা যেসব খাবার খাই তার 90 থেকে 95% আসে এই মাটি থেকে। আবার আমাদের প্রাণ ফুরিয়ে এলে এর শতভাগই মিশে যায় এই মাটির মধ্যে। রহস্যে ঘেরা এই মাটিকে নিয়েই আমাদের নতুন সিরিজ মাটির সাথে সন্ধি, যেখানে আমরা কথা বলবো মাটির বৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে, পাশাপাশি কৃষিকাজে কিভাবে মাটিকে আরো টেকসই ভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কথা হবে। সাথে আমি আছি সামিউল ইসলাম, কাজ করছি এগ্রনকে সাথে নিয়ে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরিতে। সহজ ভাষায় বললে পৃথিবীর উপর পৃষ্ঠতায় মাটি, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের জৈব ও খনিজ উপাদান, বাতাস, পানি এবং কোটি কোটি অণুজীব বা মাইক্রো অর্গানিজম। আমরা আসলে যতটা সহজভাবে মাটিকে দেখি, মাটি আসলে ততটা সহজ নয়। কোটি কোটি বছরের দীর্ঘ প্রচেষ্টায় তৈরি হয় এই মাটি। মাটির উপর স্তরের 5 মিলিমিটার স্তর তৈরি হতে সময় লাগে 100 বছরেরও বেশি। মাটি তৈরির প্রধান উপকরণ হচ্ছে প্যারেন্ট রক বা আদিশিলা, যেটা আসে বেড রক থেকে। কোটি কোটি বছর ধরে রোদ বৃষ্টিতে পুড়ে বাতাসের ক্ষয়ে এই আদিশিলা ক্রমাগত ভাঙতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলে ওয়েদারিং। তীব্র গরমে পাথর উত্তপ্ত হয়ে সম্প্রসারণ হয়, আবার শীতল হয়ে গেলে সংকোচন হয়। এভাবে ধীরে ধীরে পাথরের ফাটল সৃষ্টি হতে থাকে। এরপরে বৃষ্টি ও বাতাস এই ফাটলটাকে আরো বাড়াতে থাকে। এইভাবে ভাঙতে ভাঙতে এই প্যারেন্ট রক থেকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো তৈরি হয়। সেখানে গাছপালা সহ বিভিন্ন ধরনের প্রাণীর বিচরণের পর তাদের মরাদেহ পচে এটিকে ফাইনালি উর্বর মাটি হিসাবে তৈরি করে। মাটি তৈরির প্রসেসটা সহজে বললে প্রথমে বেড রক বা প্যারেন্ট রক, ক্লাইমেট দ্বারা ওয়েদারিং, রিলিফ ও স্লোপ, অর্গানিক প্রসেস, সময়, এই কয়েকটার সমন্বয়ে মাটি তৈরি হয়। মাটির স্তরটা খুবই ছোট, মাত্র কয়েক ফুট, যা হিউমাস স্তর হিসেবে পরিচিত। ভূপৃষ্ঠের স্তরগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে এটা কতটা পাতলা, যেটাতে আমরা প্রতিনিয়তই ফসল ফলিয়ে যাচ্ছি। পৃথিবীর পৃষ্ঠকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে, যেগুলো বিভিন্ন হরাইজনে বিভক্ত। সবার উপরে ও হরাইজন বা অর্গানিক হরাইজন, এর নিচে এ হরাইজন, এই দুটা মিলে তৈরি হয়েছে মাটির সবচেয়ে উপরের স্তর টপ সয়েল। ও হরাইজন হচ্ছে সর্ব উপরের স্তর, যেখানে সকল ধরনের জীব বিচরণ করে এবং তাদের মরাদেহগুলো পতিত হয়। এইগুলো ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে এ হরাইজনে হিউমাস হিসেবে জমা হতে থাকে, যা এই স্তরকে সব থেকে বেশি উর্বর করে তোলে। টপ সয়েল সাধারণত নরম এবং অন্তঃছিদ্রযুক্ত হয়, যার কারণে এই স্তরে বাতাস, পানি ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান সব থেকে বেশি পরিমাণে মজুদ থাকে। এছাড়া টপ সয়েলকে মাইক্রো অর্গানিজম বা ক্ষুদ্র অণুজীবের আকড়া হিসেবে ডাকা হয়। সব থেকে বেশি অণুজীব মাটির এই স্তরে বিদ্যমান। এরপরে আসে বি হরাইজন বা উপমাটি স্তর, ইংরেজিতে যাকে বলে সাব সয়েল লেয়ার। এটা টপ সয়েল থেকে তুলনামূলক শক্ত এবং কম্প্যাক্ট। এই স্তরে উদ্ভিদ শিকড় খুবই কম আসে, একদম লং রুট প্ল্যান্টগুলো ছাড়া। এই স্তরে হিউমাস তুলনামূলক খুব কম থাকে, তবে এর পানি ধারণ ক্ষমতা টপ সয়েলের চাইতে অনেক বেশি। 3 নম্বর স্তরে আসে সি হরাইজন, যেটা হচ্ছে রক ম্যাটেরিয়াল বা প্যারেন্ট ম্যাটেরিয়ালস, এবং সর্বশেষ স্তর আর হরাইজনে থাকে বেড রক। একটা মাটির ধরন কেমন হবে তা নির্ভর করে এর বেড রকটা অথবা এর প্যারেন্ট ম্যাটেরিয়ালস কি ছিল তার উপরে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার যে আদিশিলা ক্ষয় হতে হতেই কিন্তু আমাদের এই চাষযোগ্য মাটি তৈরি হয়। মাটিতে বসবাসকারী 80 থেকে 90% অণুজীবই কিন্তু উপকারী, বাকি মাত্র 10 থেকে 20% অণুজীব আমাদের জন্য ক্ষতিকর। আমরা যে মাটিতে ফসল চাষ করছি, এই মাটির নিচে লুকিয়ে আছে আজব এক জগৎ। উপকারী এই অণুজীবগুলো উদ্ভিদের বিভিন্ন কাজে আসে, যেমন নিউট্রিয়েন্ট সাইক্লিং, অর্থাৎ অর্গানিক ম্যাটার ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ প্রভৃতি মাটিতে মুক্ত করে। নিউট্রিয়েন্ট ভাঙা, অর্থাৎ গাছের জন্য পুষ্টি উপাদান মাটিতে ভাঙা। এরপর কার্বন সিকুইস্টেশন, অর্থাৎ বাতাসে কার্বনকে সংগ্রহ করে এটিকে সংরক্ষণ করা। মাইক্রোরাইজার মতো ছত্রাক নিজে নিজেই গাছের সাথে সম্পর্ক গড়ে তুলে মাটিতে কার্বন যুক্ত করে। বাতাসে 25% কার্বন মাটি দ্বারা পরিশোধিত হয় সমুদ্রের পর, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও ডিকম্পোজিশন, অর্থাৎ যে জীবগুলো মারা যায় সেগুলো পচিয়ে মাটির সাথে মিশে দেয় মাটিকে থাকা অণুজীব। গাছ কখনো একা স্বাধীনভাবে বাঁচতে পারে না, তাকে সম্পর্ক তৈরি করতে হয় মাটিতে থাকা অণুজীবের সাথে। গাছ মাটিতে থাকা অণুজীবগুলোকে শর্করা বা গ্লুকোজ দেয়। অণুজীবগুলো মাটিতে থাকা পুষ্টি উপাদানকে ভেঙে গাছের জন্য উপযোগী করে দেয়, যার কারণেই কিন্তু গাছ টিকে আছে। আর গাছ টিকে আছে বলেই পুরো জীব জগৎ টিকে আছে। মাটিতে থাকা অণুজীবের 90% উপকারী,
আর মাত্র 10% আছে ক্ষতিকর। আর এই 10% ক্ষতিকর অণুজীবকে মারতেই আমরা কি পরিমাণ রাসায়নিক কীটনাশকের আয়োজন করে থাকি। যাই হোক, শুধুমাত্র অণুজীব নয়, মাটিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণী আছে যা হচ্ছে কেঁচো, যাকে বাংলায় বলে কৃষকের নাঙ্গল, ইংলিশে বলে সয়েল ইঞ্জিনিয়ার। মাটির গঠন উন্নত করা এবং মাটির পুষ্টি উপাদানকে উপর-নিচ করার জন্য এর ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। মাটিতে পর্যাপ্ত পরিমাণ কেঁচোর উপস্থিতি থাকলে সেখানে 43% থেকে 350% পর্যন্ত ফলন বৃদ্ধি করতে সক্ষম। মাটির উর্বরতা ধরে রাখতে কেঁচোর অস্তিত্ব টিকে রাখা আমাদের গুরু দায়িত্ব। পুরো পৃথিবীর চাষাবাদ এই মাটিকে কেন্দ্র করেই। উদ্ভিদকে দাঁড়িয়ে থাকার শুধুমাত্র শক্ত পজিশন তৈরি করে দেওয়াই এই মাটির কাজ নয়। এই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল খাবার, পানি ও অণুজীব সংগৃহীত থাকে এই মাটিতেই। যদিও জেনে হোক বা না জেনে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক, মানব জাতির দ্বারা মাটি যে কতভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। মাটির সাথে কতটুকু ভালো বন্ধুত্ব করতে পেরেছি সেটার প্রমাণ দেখে নেন। আগামী 150 বছরের মধ্যে মাটির টপ সয়েলের 50 ভাগ রিমুভ হয়ে যাবে। ইতিমধ্যে আবাদযোগ্য জমি 3 ভাগের 1 ভাগই অনুর্বর হয়ে গেছে এবং FAO বলছে আর মাত্র 45 থেকে 60 বছর চাষ করার মতো মাটি আমাদের কাছে অবশিষ্ট রয়েছে। বায়োমাস, ইনসেক্ট যেগুলো জীবদেহ পচিয়ে মাটিতে হিউমাস যোগ করে, সেগুলো 80%ই বিলুপ্ত হয়েছে। মাটির উর্বরতা কমার কারণে গাছপালার উৎপাদনশীলতাও 20% কমে গেছে। মাটি থেকে আমরা শুধু নিয়েই যাচ্ছি, বিনিময়ে ফেরত দিচ্ছি বিষাক্ত বেদনা। মাটিরও প্রাণ আছে, মাটিও আঘাত পায়। মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মাটিতে থাকা অণুজীবগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। একজন কৃষক হিসাবে মাটির সাথে সন্ধি গড়ে তোলা আপনার জন্য অপরিহার্য। আজকে এ পর্যন্তই। মাটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। আপনারা যারা কৃষিতে যুক্ত হতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এগ্রোনের সাথে যুক্ত হবেন, কারণ বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি কমপ্লিট সলিউশন দিয়ে আপনার সাথে থাকবে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সকল প্রকার কৃষিভিত্তিক সেবা নিতে কল করুন 09678662828 এই নাম্বারে। এবং কৃষি কোন বিষয়গুলো নিয়ে আপনি জানতে চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনার পছন্দের টপিকস নিয়ে বিস্তারিত আলোচনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগ্রোনের সাথে থাকুন।